কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, ত্রিপুরা রাজ্য সরকারের তথ্য অনুযায়ী ত্রিপুরায় বর্তমানে সরকারি কর্মচারীর সংখ্যা 1,00,000 থেকে কম, যার জন্য ত্রিপুরাকে সম্মানিত করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এই সংখ্যাটা কিন্তু আগে 1,00,000-এর অনেকটা বেশি ছিল। অর্থাৎ দিন দিন ত্রিপুরা রাজ্যে সরকারি কর্মচারীর সংখ্যা কমছে। এই অবদানকে প্রাধান্য দিয়ে ত্রিপুরা সরকারকে সম্মানিত করেছে কেন্দ্রীয় সরকার। এখানে ক্লিয়ারলি উল্লেখ করা আছে ত্রিপুরা র্যাঙ্ক ফার্স্ট এবং স্টেটে উইথ লেস দেন 1 লাখ এমপ্লয়ি, যার জন্য ত্রিপুরাকে সম্মানিত করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য যেটা আমরা এই ভিডিওতে দেখব, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টতই বলেছে ত্রিপুরা রাজ্যে সরকারি কর্মচারীর সংখ্যা বেশি, হিউজ বেশি। বিগত সময়ে সরকার অনেক বেশি সরকারি চাকরি দিয়েছে, যার জন্য কর্মচারীর সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে। মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় এ বিষয়ে একটা বক্তব্য রেখেছে, সেটাও আমরা দেখব উনি কী বক্তব্য রেখেছে। উনার বক্তব্য ছিল যে কেন্দ্র সরকার থেকে বারবার চাপ দিচ্ছে ত্রিপুরা রাজ্যে কর্মচারীর সংখ্যা কমানোর জন্য, ত্রিপুরার সরকারি কর্মচারীর সংখ্যা বেশি। মুখ্যমন্ত্রী আর আমাদের মন্ত্রী সুশান্ত চৌধুরীর কথা অনুযায়ী স্পষ্টতই বোঝা যাবে যে বিগত সরকার কর্মচারীর সংখ্যা বা সরকারি চাকরি অনেকটা বেশি দিয়েছে, যার জন্য বর্তমান সরকার তা কমানোর চেষ্টা করছে যাতে মানুষের অনুপাতে সরকারি কর্মচারীর সংখ্যা ঠিকঠাক থাকে। কারণ সরকারি চাকরি একমাত্র রাস্তা নয়, কর্মসংস্থানের বিকল্প পথ বর্তমান সময়ে ভাবতে হবে এবং ত্রিপুরা সরকার সেই বিষয়ে ভাবছে। মাননীয় মুখ্যমন্ত্রী কী বলছে, মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী কী বলছে সেটা আমরা দেখব। আগে দেখে নিই ত্রিপুরা সরকার যে সম্মান পেয়েছে সেই সম্মানটা কী জন্য পেয়েছে সেটা আমরা দেখে নিই। আরেকটা কোশ্চেন জাগতেই পারে, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে যাচ্ছে যে গত 7, 8, 9 বছরে 22,000 সরকারি চাকরি দিয়েছে, তাহলে কর্মচারীর সংখ্যা কীভাবে কমবে? উত্তরটা একদম সুন্দর, একদম সোজা। যতজন কর্মচারী অবসরে গিয়েছে তার তুলনায় নতুন সরকারি চাকরির সংখ্যাটা অনেকটা কম। অর্থাৎ দিন দিন কর্মচারীর সংখ্যা যেই হারে কমছে সেই হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, যার জন্য কর্মচারীর সংখ্যা 1,00,000 থেকে নিচে নেমে গেছে। এজন্য ত্রিপুরা সরকারকে সম্মানিত করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কেন বলেছে কর্মচারীর সংখ্যা বেশি? 2018 সালে পে অ্যান্ড পেনশন রিভিউ, যেটা একটা কমিটি তৈরি করা হয়েছিল, পিপি বার্মা, উনি যে রিপোর্ট পেশ করেছে এই রিপোর্ট অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী বলছে কর্মচারীর সংখ্যা বেশি। 2018 সালের বক্তব্য এটা। 2018 সালে, অর্থাৎ যখন এই সরকার নতুন কোনো চাকরি দেয়নি তখনকার সময়ের বক্তব্য অনুযায়ী ত্রিপুরার কর্মচারীর সংখ্যা অনেকটা বেশি। 29 পৃষ্ঠার পে রিভিউ 2018, 29 পৃষ্ঠার পিপি বার্মা যে কমিটির রিপোর্ট সাবমিট করেছিল সেই রিপোর্টে কি বলা হয়েছিল এখানে দেখে নাও এক নজরে। আসামে 311 লাখ জনসংখ্যা, কর্মচারীর সংখ্যা 4,30,000, অর্থাৎ 1.38%। গুজরাটে 0.77%, টোটাল পপুলেশনের 0.77% সরকারি কর্মচারী। মেঘালয়ে 0.68% সরকারি, 2.29% সরকারি কর্মচারী। তামিলনাড়ুতে 1.66%, টোটাল জনসংখ্যার মাত্র 1.66% সরকারি কর্মচারী। উত্তরপ্রদেশে 1% কম, ওয়েস্ট বেঙ্গলে তো 0.38% মাত্র। কিন্তু ত্রিপুরা রাজ্যে দেখা গিয়েছে কি 4.39% সরকারি কর্মচারী, 4.39%। অর্থাৎ এখানে 36,71,000 পপুলেশন, 2011 সেন্সাস এখানে তুলে ধরা হয়েছে। 18 কথা বর্তমান সরকার যে পেয়ার রিভিউ কমিটি তৈরি করেছিল সেই পেয়ার রিভিউ কমিটির যে 29 পৃষ্ঠা, আমরা ডিসকাশন লিঙ্ক দিয়ে দেবো, সেই কথা অনুযায়ী ত্রিপুরা যে 1.61 অর্থাৎ 1,61,000 সরকারি কর্মচারী 18 সালের তথ্য অনুযায়ী 4.39, অর্থাৎ হিউজ নাম্বার সরকারি কর্মচারী, সংখ্যাটা বেশি। তাই মাননীয় মুখ্যমন্ত্রী ঠিকই বলেছে। তাহলে গত 7-8 বছর এমন কি হয়েছে যে সংখ্যাটা 1,00,000 থেকে নিচে নেমে গেছে? সত্যি আশ্চর্যজনক। অর্থাৎ ত্রিপুরা সরকার চেষ্টা করছে এই যে পার্সেন্টেজটা 4.39% সরকারি কর্মচারী সেটাকে আগে কমিয়ে আনার জন্য, এবং ত্রিপুরা সরকার অনেকটা সাকসেস হয়েছে, যার জন্য ত্রিপুরা সরকারকে সম্মানিত করা হয়েছে। গতদিন আমরা দেখে নেব 11-12 থেকে আপ টু 17 তথ্য অনুযায়ী 10-11-তে 1,56,000, 11-12 1,52,000, 12-13 1,48,000, 13-14 1,48,000, 14-15 1,50,000, 15-16 1,49,000, 16-17 1,52,000, 17-18 1,58,000, প্রায় 1,60,000। এই যে তথ্যটা এটা আমাদের মন করা তথ্য না, এটা পে অ্যান্ড পেনশন কমিটি, পে অ্যান্ড রিভিউ কমিটি যেটা তৈরি করেছিল 2018 সালে পিপি বার্মার নেতৃত্বে,
ওনার তৈরি করা রিপোর্টই কিন্তু আমরা কালেক্ট করেছি, অর্থাৎ এই সরকারের সময়ে তৈরি করা রিপোর্টই কিন্তু আমরা কালেক্ট করেছি। এখন যে সম্মানটা পেয়েছে ত্রিপুরা সরকার, অত মানে সত্যি ত্রিপুরা সরকারকেও ধন্যবাদ জানাই এই সম্মানটা অর্জন করার জন্য। আরেকটা যেটা রিপোর্ট ত্রিপুরা সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া 2021-22 রিপোর্ট, বর্তমান সরকারের সময়ই রিপোর্ট, বর্তমান সরকারের সময়ই রিপোর্ট, সিগনেচার করা আছে ডাইরেক্টর সুশান্ত চন্দ্র দাস, টিসিএস অফিসার। এই রিপোর্টেও কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীর সংখ্যা উল্লেখ করা হয়েছে, সেটাও আমরা এক নজরে দেখে নিচ্ছি। এই যে 17 নম্বর পৃষ্ঠা, নাম্বার অফ গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাজ অন 31 ডিসেম্বর 2021 1,04,683। ডাটাটা কোথায় নিয়ে নেওয়া হয়েছে? এমপ্লয়ি হিসাবে ম্যান পাওয়ার প্ল্যানিং, টিপিসি অ্যান্ড ফাইন্যান্স দপ্তরের ডাটাটা নিয়ে এই রিপোর্টটা তৈরি করা হয়েছে। গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছিল সেই বক্তব্য অনুযায়ী ত্রিপুরা কর্মচারীর সংখ্যা 1,04,000, কারণ 2011-21-22 পরে সেই ডাটাকে আর স্পেশালভাবে আর আপডেট করা হয়নি। যে কর্মচারীর সংখ্যা দিন দিন কমছে, যার জন্য রাজ্য সরকারকে পুরস্কৃত করা হলো, এই বিষয়ে একটা প্রতিবেদনও উঠে এসেছে। বর্তমান জোট সরকারের শাসনে সব দিকে এগিয়ে চলছে ত্রিপুরা। বিগত 8 বছর রাজ্যে শহর থেকে গ্রাম পাহাড় কোথায় উন্নয়নের ছোঁয়া না লাগলো, কাগজপত্রের কেন্দ্র থেকে অনেক পুরস্কার চলে আসছে। এটা প্রত্যেক তথ্য অনুযায়ী উন্নয়নের ছোঁয়া লাগেনি এটা আমরা বলছি না। ত্রিপুরায় অনেক ডেভেলপমেন্ট উন্নয়ন হয়েছে গত 7-8 বছরে, রাস্তাঘাট থেকে ধরে বিভিন্ন ট্যুরিস্ট প্লেসগুলোর থেকে ধরে এগুলোতে প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে, এবং নতুন নতুন আউটসোর্সিং চাকরি, সফিদের মাধ্যমে চাকরি, বাণিজ্য মেলা, তারপর নতুন চাকরির মেলা, এগুলো আগে ছিল না, এগুলো অনেক নতুন নতুন চাকরি হয়েছে এবং কর্মসংস্থান ব্যবস্থা করছে। এবং ত্রিপুরা থেকে বাইরে কর্মসংস্থানের জন্য ত্রিপুরা সরকার অনেকগুলো স্কিম আছে, এবং দেশের বাইরে চাকরির জন্য বা কর্মসংস্থানের জন্য ত্রিপুরা অনেক স্কিল ডেভেলপমেন্ট করছে, সেটা আমরা ডিনাই করতে পারছি না। কিন্তু এবার কর্মচারী সংকোচনে সারা দেশে অন্যান্য নজির করলো বর্তমান সরকার। কর্মচারীর সংখ্যা 1 লাখের নিচে নামিয়ে আনে স্বীকৃতি হিসেবে পেল দেশের সেরা শিরোপা। মিশন কর্মযোগী এর অধীনে 1 লক্ষ কম কর্মচারী থাকা রাজ্যগুলির মধ্যে শ্রেষ্ঠ পারফর্মিং স্টেট হিসেবে প্রথম স্থান অর্জন করেছে ত্রিপুরা। রাজধানী দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে জিএপিএনটি দপ্তরের সচিব ও সিপারের ডাইরেক্টর জেনারেল অপূর্ব রায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেছে। সরকারের বক্তব্য, ধারাবাহিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধিতে অনুকরণীয় পারদর্শিতা শিক্ষিত রূপ 1 লক্ষের কম কর্মচারী থাকা রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা প্রথম স্থান অর্জন করেছে, অর্থাৎ রাজ্যে বর্তমান কর্মচারীর সংখ্যা 1 লাখের নিচে নেমেছে। আর এই পুরস্কার প্রমাণ করে দিল বর্তমান সরকার কতটা বেকারদের পক্ষে কাজ করে। পুরস্কার এই খবর চাওয়ার হতে রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রবল চর্চা। বিশ্বাসযোগ্য দাবি, শিক্ষিত আসলে রাজ্য ক্রমবর্ধমান বেকারত্ব কর্মসংস্থানের সংকটকেই সামনে এনে দিয়েছে। কারণ বিগত সময়ে ত্রিপুরা যে 1 লক্ষের বেশি কর্মচারী ছিল, বর্তমানে 1 লক্ষের কম কর্মচারী, মানে কি দিন দিন কর্মচারীর সংখ্যা কমছে, এবং যার জন্য ত্রিপুরা সরকারকে পুরস্কৃত করা হয়েছে। তথ্য নিয়ে 2018 সালে রাজ্যে কর্মচারীর সংখ্যা ছিল 1.5 লাখের বেশি। আমরা এই তথ্যটা কালেক্ট করেছিলাম 2018 যে পে রিভিউ দেওয়া হয়েছিল, সেখানে তথ্য অনুযায়ী কিন্তু এই ডাটাটা 1.5 লাখের বেশি। 50,000 প্রতিশ্রুতি, 10,300 চাকরি হারানোর পর না এই শূন্যপদগুলি পূরণ করা হচ্ছে, না 50,000 চাকরির প্রতিশ্রুতিগুলি সবগুলি পূরণ করা হচ্ছে। টেট পাস করে আন্দোলন করতে হচ্ছে, বেকার বসে থাকতে আছে, স্কুলে কলে শিক্ষকের ক্রাইসিস, জিআরবিটি নিয়োগ প্রক্রিয়া 5-6 বছর লেগে যাচ্ছে, এখনও ফুল প্রসেস কমপ্লিট করা পারছে না। জেল পুলিশ ফায়ার সার্ভিস প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া 4-5 বছর ধরে ঝুলছে, এখনও পুরো প্রসেস কমপ্লিট হতে পারছে না। স্পেশালাইজড নিয়োগ প্রক্রিয়া এইভাবেই ঝুলছে। তার জন্য দিন দিন বেকার যে সংখ্যাটা, একটা চাকরি প্রসেস অনেক দিন সময় লাগাতে নতুন চাকরি প্রাপ্তির সংখ্যাটা অনেকটা কমে যাচ্ছে। সেই তুলনায় কিন্তু পেনশন যে কর্মচারীরা দিন দিন পেনশনের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখন কর্মচারীর সংখ্যা যে ত্রিপুরায় বেশি, এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একটা বক্তব্য রেখেছিল, সেই বক্তব্যটা আমরা দেখার চেষ্টা করি। রয়েছে তবেই আমরা সেটা করতে পারছি। এখানে আজকে যারা কর্মচারীরা আছেন, ত্রিপুরাই একমাত্র রাজ্য, এটাও কিন্তু বুঝতে হবে, যেখানে পার্সেন্টেজের কথা যদি আমরা বলি, পার্সেন্টেজের দিক দিয়ে সবচেয়ে বেশি কিন্তু ত্রিপুরাতে আমাদের কর্মচারী সংস্থা। অন্য জায়গায় কিন্তু পার্সেন্টেজের, এই যে কর্মসংস্থান রিফর্মের কথা আমি বলছি, কর্মসংস্থান শুধুমাত্র চাকরি দিয়ে নয়, অথচ ত্রিপুরাতে চাকরির কিন্তু একটা ইন্ডাস্ট্রির মতো হয়ে গেছে এখানে, যে চাকরি দিলেই আমাদের রাজ্য ঠিক আছে। অন্যান্য জায়গার মধ্যে অনেকে চাকরি করে না, তার আলাদা এখন যে এত সুবিধা করলো যে মাননীয় প্রধানমন্ত্রীজি, যে লোন নিয়ে ইচ্ছে করলে তুমি নিজে এন্টারপ্রেনার হতে পারো। লাখপতি দিদির আছে কথা বলুন, সেখানেও কিন্তু এই বাজেটের মধ্যে রাখা হয়েছে কি লাখপতি দিদি আমাদের 95%, আমাদের যে টার্গেট ছিল 100%, অর্থাৎ
সেইখান থেকে আমরা 95% আজকে আমাদের লাখপতি দিদি এখানে ত্রিপুরাতে হয়েছে। তো প্রতিটা জিনিসে এখন শুধু বলে লাখপতি দিদি হলে চলবে না, তাদেরকে এন্টারপ্রেনার বানাতে হবে। তো এন্টারপ্রেনারের উপর এবার বাজেটে আমি দেখলাম সেখানে জোর দেওয়া হয়েছে। এখানে যে পরিবেশের বিষয়ও কিন্তু সাংঘাতিক, আমাদের জানে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলছে কর্মচারী সংখ্যা বেশি এবং সরকারি চাকরি একমাত্র মাধ্যম নয়, কর্মসংস্থান বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা করবে এবং রাজ্য সরকার স্কিল ডেভেলপমেন্ট অন্যান্য প্রসেসে নতুন কর্মসংস্থানের ব্যবস্থাপনা করছে। জেআরবিটি অফিসে চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে, তারপর মাস পরে স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, লাখপতি দিতে অনেকগুলা স্কিম সরকার নিয়েছে যাতে সরকারি চাকরির উপর ডিপেন্ডেন্সিটা কমে যায়, আস্তে আস্তে কর্মসংস্থান অন্য পদগুলি অর্জন করে। তাই দিন দিন সরকারি চাকরির সংখ্যা যেটা কমছে সেটা সেই তুলনায় কর্মসংস্থান কিন্তু বাড়ছে, কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে কর্মসংস্থানগুলি দেখা যাচ্ছে না, যার জন্য ত্রিপুরা সরকারকে পুরস্কৃত করা হয়েছে 1 লাখের কর্মচারী কম, 1 লাখের কম। হয়তো ভবিষ্যতে আজ থেকে 4-5 বছরে 90,000-এর কম বা 80,000-এর কম বা 70,000-এর কম কর্মচারী সংখ্যা হওয়ার পরও রাজ্য সরকার পুরস্কৃত হবে, কিন্তু এই অর্থে কিন্তু বেকারদের কিন্তু চাকরির দরজা বা চাকরির প্রসেসটা কিন্তু ডিলে হচ্ছে, যার জন্য বেকারদের দিন দিন কিন্তু বয়সোত্তীর্ণ হচ্ছে বা চাকরির প্রসেসে কিন্তু চাকরি বেড়াজালে কিন্তু আটকে যাচ্ছে। ভিডিও শেষ লগ্নে আমরা মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী কেন্দ্রীয় সরকারের যে কি বলেছে কর্মচারী সংখ্যা বেশি হয়, কেন্দ্রীয় সরকার কি চাচ্ছে সেই বক্তব্যটা কিন্তু মাননীয় সুশান্ত চৌধুরী বলেছিল, সেই বক্তব্যটা আমরা এক নজরে দেখে নিই। কেন্দ্রীয় সরকার যে সরকারি আসন বারবার বলছে যে আপনারা সরকারি চাকরি প্রদান বন্ধ করুন। যে পরিমাণ সরকারি চাকরিজীবী আমাদের রয়েছে ভারতবর্ষের বড় বড় রাজ্যে সেই পরিমাণ নেই, আমাদের ছোট্ট রাজ্যে যে পরিমাণ রয়েছে। কারণ আমি আগেই বলছি যে আমাদের বেসিক যে ইকোনমিক্যাল যে আমাদের ব্যাকবোন সেটা হচ্ছে কর্মচারী নির্ভর। কর্মচারীদের ক্রয় ক্ষমতা যত বাড়বে মার্কেটে সেই টাকা যাবে, রোটেট করবে, মানুষের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে। তো স্বাভাবিকভাবেই আমাদের যারা নিউ জেনারেশন তাদের মধ্যে আমরা দেখেছি যে একটা সরকারি কর্মচারী চাকরি যদি আমরা পেয়ে যাই আমার জীবনটা সেটেল হয়ে গেছে। এখানে শিল্প কল কারখানা লিমিটেড, আমাদের প্রত্যেকের একটাই লক্ষ্য থাকে আমি একটা সরকারি চাকরি পেয়ে যাই। এমটেক পাস করা ছেলে, বিটেক পাস করা ছেলে, এমআরএমডি পাস করা ছেলে এবার জিআরপিতে গ্রুপ ডি পদে পর্যন্ত চাকরি দিয়েছে। আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম, আমার ডিপার্টমেন্টের ট্রান্সপোর্ট এবং ফুডে আছে, আমি যখন জিজ্ঞাসা করলাম যে তুমি এমটেক করেছো, তুমি গ্রুপ ডি পদ কেন বেছে নিলে? বলে আমাকে, স্যার আমি এমটেক করেছি, আমি আগেও চেষ্টা করেছি কিন্তু পরীক্ষা ছাড়া তো হচ্ছে না, কিন্তু জিআরপিটির মাধ্যমে আমি গ্রুপ ডিটা নিলাম বা গ্রুপ সিও আমি পাইনি, গ্রুপ ডিটা নিলাম, আমি জাস্ট আমার পজিশনটাকে সিকিউর করলাম। আমার অনেক এভিনিউজ ভবিষ্যতে খুলবে আসবে যে আমি আমার পজিশনটাকে আরো বেটার করতে পারবো, কিন্তু গ্রুপ ডিটা নিয়ে আমার পজিশনটাকে আমি সিকিউর করলাম। এই যে দেখুন এমটেক করেছে, এমআরএমডি করেছে, এই ছেলেটা বলছে যে গ্রুপ ডির পরীক্ষা নিয়ে আমি জবটাকে আমি সিকিউর করে আগামী দিনে বেটার অপরচুনিটি পেয়ে আমি চলে যাব। এই যে মানসিকতা, তার যে মানসিকতা, তাকে আমাদের সেলিউট জানাতে হবে। কারণ আমরা মনে করি সে এমটেক করেছে, গ্রুপ ডি কেন করবে? কোনো কাজই ছোট নয়। আমার মধ্যে যদি ক্যালিবার থাকে, আমার মধ্যে যদি কোয়ালিটি থাকে, definitely I will establish myself by dint of my quality and my career. আমি আমার কোয়ালিটি দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। বর্তমান পজিশনটা মুখ্য নয়, আমার ভবিষ্যতে আমি কোন দিকে চলছি, ভবিষ্যতে আমার লক্ষ্যটা কি, সেটাই হচ্ছে আমার অনেক ইম্পর্টেন্ট। এনসিটির গাইডলাইন অনুযায়ী টেটের মাধ্যমে টিচারদেরকে নিয়োগ করতে হবে। আমরা কি দেখেছি এই রাজ্য অনেক কিছু বিগত দিনে আমরা সাক্ষী রয়েছি, আপনারাও সাক্ষী রয়েছে। 10,323 ত্রিপুরা রাজ্যে শিক্ষা ব্যবস্থার একটা কালো অধ্যায় কারা তৈরি করেছে? এনসিটির গাইডলাইন 2009 সেখানে এসছে, পরিষ্কার ভাষায় বলেছে টিচার এলিজিবিলিটি টেস্ট বাধ্যতামূলক শিক্ষকদের ক্ষেত্রে। সেটাকে ধামা চাপা দিয়ে এই রাজ্যে বেকার যুবক যুবতীদের এবং যারা শিক্ষা ব্যবস্থায় অলরেডি যুক্ত ছিল তাদেরকে অন্ধকারের কানাগুলির মধ্যে ইচ্ছা করে ঠেলে প্রদান করা হয়েছে শুধু রাজনীতি করার জন্য। কিন্তু আজকে আপনারা বিচার করুন, বিশ্লেষণ করুন, আমাদের সরকার বদলেছে, তারপর যারা শিক্ষক
চাকরির ট্রান্সফারের ভয় দেখিয়ে মিছিল মিটিং, তার থেকে আমরা দূরে সরে এসেছি। যে শিক্ষককে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে স্কুলের মধ্যে কোনো রাজনীতি নয়। এবং আজকে আমাদের এই মহকুমাতে অনেক বিদ্যাজ্যোতি স্কুল, পিএমসি স্কুল অনুমোদন পেয়েছে, বা তার বাইরে যে স্কুলগুলো রয়েছে, আপনারা বিচার করুন যে বর্তমানে আপনাদের সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ রয়েছে কিনা, বা ট্রান্সফারের কোনো ভয় আপনাদেরকে দেখিয়ে আমাদের রাজনৈতিক কোনো স্বার্থ সিদ্ধি লাভালাভের কোনো প্রচেষ্টা করা হয় কিনা। কারণ আমরা বিশ্বাস করি রাজ্যকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তবে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অত্যাবশ্যকীয়। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আমাদের করতে হবে, এবং সেটা কারা করবে? সেটা শিক্ষকরা করবে, যারা মানুষ তৈরির কারিগর, সমাজ তৈরির কারিগর। মা বাবা আমাদেরকে জন্ম দেবে, মা বাবা আমাদের প্রধান গাইড, প্রধান টিচার, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। কিন্তু তার বাইরে মা বাবার প্রতিদিন প্রতি সন্তানকে শিক্ষা ব্যবস্থা প্রদান করার ঘরের থেকে সম্ভব নয়। ঘরের বাউন্ডারি থেকে, গন্ডি থেকে আমি যখন বেরোবো, শিক্ষকের কাছে হ্যান্ড ওভার করে দিতে হয় ছেলে মেয়েদেরকে। তাই শিক্ষক যদি এডুকেটেড না হয়, ইউ ক্যানট educate a student unless and until you people are educated. আপনারা যদি সঠিক পথে শিক্ষিত না হন, তবে আমার শিক্ষকরা ছাত্রদেরকে এডুকেটেড করতে পারবে না। তাই ভারতবর্ষের সরকার বলেছে এলিজিবিলিটি টেস্ট বাধ্যতামূলক, বিএড বাধ্যতামূলক। যারা এক সময় বলতো যে বিএড বাধ্যতামূলক করে রাজনীতি করা হচ্ছে, আজকে তারা হারে হারে উপলব্ধি করতে পারছে যে তারা কি ঐতিহাসিক ভুল করেছে। আর আমাদের সরকার গঠিত হওয়ার পর টেটের মাধ্যমে হাজার হাজার চাকরি সেখানে প্রদান করা হচ্ছে। কোয়ালিটি এডুকেশন নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়, আগামী দিনেও কোনো সেটা হবে না। এটাই হচ্ছে সরকারের, আমাদের দলের প্রধান উদ্দেশ্য, প্রধান লক্ষ্য। শিক্ষা ব্যবস্থাকে আরো সম্প্রসারণ করার ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থাকে আরো প্রত্যন্ত অঞ্চলে, প্রতিটা বাড়ির মধ্যে এডুকেশনের যে অ্যারোমা, সেটাকে পৌঁছে দেওয়ার জন্য আপনারা বর্তমান যে নিউ এডুকেশন পলিসি, আমাদের রাজ্য সরকারের যে পলিসি, প্রতিটি ক্ষেত্রে আমরা এই কথা বলছি না যে প্রতিটি বিদ্যালয়, বা মাননীয় মুখ্যমন্ত্রীও বলেন যে অনেক কিছু করার আছে, স্কাই ইজ দ্য লিমিট, সবকিছু আমরা করে ফেলেছি, এই কথা নয়। কিন্তু আমাদের যে মাইন্ডসেট, আমাদের যে মানসিকতা, সেটা আঙুল দিয়ে আমাদেরকে অক্ষরে অক্ষরে আপনাদেরকে সেটা প্রমাণ করবে যে আমাদের লক্ষ্য হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা, এক ভারত, অখণ্ড ভারত করা। এবং সেটাকে করতে গিয়ে ছাত্র সমাজ, যারা আমাদের আগামী দিনের প্রজন্ম, এই আগামী প্রজন্ম যদি সঠিকভাবে শিক্ষিত না হয়, তবে আগামী দিনে আমাদের সমাজ কলাপস করবে, এগিয়ে যেতে পারবে না। তাই দেখবেন স্কুলের ভেতর, কলেজের ভেতর জোর করে চাঁদাবাজি